আরাবি মাথা দোলালো। আরিফা চলে যেতেই আরাবি ফোনটা রিসিভ করে বিছানায় আরাম করে বসলো। মিহি স্বরে সালাম জানালো। সালামের জবাব নিল জায়ান। তারপর জায়ানের ব্যাকুল কণ্ঠে ডাক ভেসে আসলো, কাঠগোলাপ। উফ, এত অনুভূতি জড়ানো কেন ডাক্তার? যতবার জায়ান তাকে এই নামে সম্বোধন করে আরাবির বুক কেঁপে ওঠে, শ্বাস প্রশ্বাস বেড়ে যায়। আরাবি জোরে জোরে শ্বাস নিয়ে ধীর আওয়াজে বলে, জি বলুন। আমি পাগল হয়ে যাচ্ছি তোমাকে দেখার জন্য। একবার ভিডিও কল দেই, একটুখানি দেবো। আরাবি মাথা নিচু করে মুচকি হাসে। এত ডেসপারেট হলে তো হবে না জনাব সাখাওয়াত সাহেব। এই তো আর একটু ধৈর্য ধরুন, ধৈর্যের ফল মিষ্টি হয়। জায়ান বাঁকা হাসলো আরাবির কথায়। তো এখন যদি আমি ধৈর্য ধরি, তাহলে আমাকে কি স্পেশাল মিষ্টিটা খাওয়াবে? আরাবি বুঝলো না, জিজ্ঞাসা করলো, স্পেশাল মিষ্টি মানে? হ্যাঁ, তোমার ওই ঠোঁট জোড়ায় যে মিষ্টতা আছে, তা পৃথিবীর সব মিষ্টির কাছে ফিকে। আরাবি আরাবির লজ্জায় ওর মুখশ্রী গরম হয়ে গেল। থেমে থেমে বলে, আবারও এসব কথাবার্তা বলছেন? আর তাছাড়া আপনি কিভাবে জানেন যে আমার ঠোঁট মিষ্টি? আমি জানি, আর সেম জিনিসটা তোমার ক্ষেত্রেও হবে। আমার ঠোঁট জোড়াতে চুমু খেলে তোমারও মিষ্টি মনে হবে। ওয়ানা ট্রাই? আরাবি থতমত খেয়ে বলে, জি না, আমার লাগবে না। আর আপনি এসব অসভ্য কথাবার্তা বন্ধ করুন। আপনার লজ্জা নেই ঠিক আছে, বাট আমার তো লজ্জা আছে। জায়ান শীতল কণ্ঠে বলে, এই লজ্জা কতক্ষণ থাকবে আমিও দেখব। শুধু আজকের রাতটুকু, কাল রাতে তুমি আমার হবে, আমি তোমার খুব কাছে থাকবো। এই এত এত লজ্জা পেলেও লাভ হবে না, তোমার লজ্জা হরণ করবো কাল আমি। তুমি চাইলেও আর কাল পালাতে পারবে না জান। আরাবি ঠাস করে ফোনটা কেটে দিল। শ্বাস আটকে বসে রইল কতক্ষণ। এই লোক এমন সব ভয়ঙ্কর কথা বলে, আরাবি নিজেকে সামলে নিতে সময় লেগে যায় বহুক্ষণ। এ কোন লোকের পাল্লায় পড়লো? বসে বসে জায়ানের কথাই ভাবতে লাগলো আরাবি। তার কিছুক্ষণ পরেই ফাহিমের কণ্ঠ শুনতে পাওয়া গেল। আরাবিকে ডাকছে। এর মাঝে আলিফা আসলো, এসে তাড়া দিতে লাগলো, চল চল, এখনই বেরোতে হবে, ফাহিম ভাই ডাকছে। আলিফা আরাবিকে নিয়ে বাহিরে আসলো। ফাহিম আরাবির থেকে যেন চোখ সরাতে পারছে না। ফাহিম আরাবির কাছে এসে ওর কপালে চুমু দিল। আরাবি মুচকি হাসল। আরাবির দুগালে হাত রেখে ফাহিম বলে, একদম রানের মতো লাগছে, অনেক সুন্দর লাগছে তোকে। থ্যাংক ইউ ভাইয়া। জিহাদ সাহেব আর লিপি বেগমও প্রশংসা করলেন আরাবির। তাদের চোখ ভরে আসছিল বারবার, তাও নিজেকে সামলে নিচ্ছিলেন, কারণ ফাহিম বারবার মানা করে দিয়েছে তাদের কাঁদতে। কারণ তারা যদি কান্না করে আরাবিও কেঁদে ভাসিয়ে ফেলবে। পরে এই এত সাজগোজ সব নষ্ট হয়ে যাবে মেয়েটার। আজ আরাবির জীবনের স্পেশাল একটা দিন, আর মেয়েটা যেন কান্না না করে। এই গায়ে হলুদের দিনই তো শেষবার পরিবারের সাথে একটু আনন্দ করে নেয়। আগামীকাল তো মেয়েটা চলেই যাবে, তখন তো আর কান্না না করে কেউ থাকতেই পারবে না। তাই আজকের দিনটাকে কাঁদতে বারণ করে দিয়েছে ফাহিম। তবে তাদের কান্না করতে বারণ করে দিয়ে নিজেকে ভেতরে ভেতরে ভেঙে গুড়িয়ে যাচ্ছে। শুধু আজকের দিনটাই আছে আরাবি এই বাড়িতে, কাল চলে যাবে পরের বাড়িতে। কাল থেকে সেটাই হবে ওর আসল নীর। এই সত্যটা যেন কিছুতেই এই মনটা মানতে পারছে না। কিন্তু কিছু কিছু সত্য যে আমাদের না চাইতেও মেনে নিতে হয়। ফাহিম দীর্ঘশ্বাস ফেলল সবার অগোচরে। তারপর সবাইকে বলল নিচে নামতে। ফাহিম ট্যাক্সি ভাড়া করেছে, গাড়িওয়ালা নিচে অপেক্ষা করছে, তাই সবাইকে নিয়ে নিচে নামলো। এরপর এক এক করে সবাইকে গাড়িতে উঠিয়ে দিল। পেছনে আরাবি, আলিফা আর লিপি বেগম বসেছেন। সামনে ড্রাইভারের সাথে জিহাদ সাহেব বসেছেন, আর ফাহিম ওর বাইকে করে যাবে। গাড়ি স্টার্ট দিতেই ফাহিম গিয়ে এবার নিজের বাইকে উঠে বসলো। রওনা হলো গন্তব্যের উদ্দেশ্যে। কমিউনিটি সেন্টারের সামনে গাড়ি এসে থামলো। এক একে সবাই বের হয়ে আসলো গাড়ি থেকে। এর মাঝে জায়ান ডেসপারেট হয়ে শখানেক মেসেজ করে ফেলেছে আরাবিকে। আরাবি বলছে তারা আসছে, কিন্তু এই লোকের সেই ধৈর্য কি আছে? কমিউনিটি সেন্টারে প্রবেশ করলো তারা। আরাবি আর আলিফা ভেতরে প্রবেশ করলো না শুধু, আরাবি আসতেই ওর কিছু কাজিনরা এসে ওকে ঘিরে ধরলো। একটা দোপাট্টা এনে চার কোনায় চারজন দাঁড়িয়ে আরাবির মাথার উপর ধরলো। আলিফা আরাবিকে ধরে রেখেছে। লেহেঙ্গাটা ভারী হওয়ায় হাঁটতে বেগ পেতে হচ্ছে মেয়েটাকে, তাই আলিফা ওকে সাহায্য করছে। এদিকে সবাই বলছে কোণে এসে পড়েছে। সাউন্ড বক্সে গান বাজছে, तुमको पाया है तो जैसे खोया हो, कहना चाहो भी तो तुमसे क्या कहो। গানে তালে তালে আরাবি এগিয়ে যাচ্ছে, আর যতবার এগোচ্ছে ততবার যেন জায়ানের বুকের বাপাসটায় মিষ্টি একটা ব্যথা অনুভব হচ্ছে। মেয়েটা এত সুন্দর কেন? জায়ান যেন চোখ সরাতেই পারছে না।
কাঠগোলাপ ফুলগুলো বানানোর পর যখন দেখে যান, তখন এই ফুলে গায়ে জড়ানো আরাবিকে কল্পনা করে যতটা না সুন্দর লেগেছিল, বাস্তবে যেন তার থেকে 1000 গুণ বেশি সুন্দর লাগছে। স্টেজের সামনে আসতেই যেন মুচকি হেসে হাত বাড়িয়ে দিল আরাবির দিকে। আরাবি লাজুক হেসে জায়ানের হাত আঁকড়ে ধরল। স্টেজে আরাবিকে ধরে সাবধানে উঠালো জায়ান, তারপর ওকে সোফায় নিয়ে বসালো। সুযোগ বুঝে আরাবির কানের কাছে এসে বলল, I can comfortably say that you are the loveliest woman in this earth. You are the most beautiful person I have ever seen. With such a beauty, you make the sun, the moon, and stars smile to me because your sparkle is the brightest. জায়ানের মুখে নিজের এমন প্রশংসা শুনে লজ্জায় মাথা নিচু করে মুচকি হাসলো আরাবি। এদিকে আলিফা চিল্লিয়ে বলল, আরে জায়ান ভাইয়া, কি এমন ফিসফিস করে কথা বলছেন আরাবির কানে কানে যে ও এমন লজ্জা পাচ্ছে? জায়ান হেসে সরে দাঁড়ালো, তারপর গিয়ে আরাবির পাশে বসলো। আরাবি আর চোখে জায়ানের দিকে তাকাচ্ছে। জায়ান পরেছে সবুজ রঙের একটা শেরওয়ানি, সাদা পাজামার সাথে। চুলগুলো আজ বোধহয় জেল দিয়ে সেট করেছে, দাড়িগুলো আজ সুন্দরভাবে ট্রিম করা। লোকটাকে মারাত্মক সুদর্শন লাগছে। আরাবি জায়ানের দিকে একবার তাকালে যেন আর নজর সরাতেই পারে না। এত নজর কাড়া সুদর্শন পুরুষটা আজ বাদে তার একান্ত ব্যক্তিগত মানুষ হয়ে যাবে, এটা যেন এখনো বিশ্বাস হয় না আরাবির। সত্যি কি জায়ানের মতো একটা মানুষকে এমন ভাগ্য করে পেয়ে গেল আরাবি? এতটা সহজে তাকে আপন করে পেতে যাচ্ছে? আরাবি এক দৃষ্টিতে জায়ানের দিকেই তাকিয়ে রইল, কিন্তু ওকে চমকে দিয়ে জায়ান বলে ওঠে, আমি জানি আমি অনেক সুদর্শন, তবে এভাবে তাকিয়ে থাকলে নজর লেগে যাবে না? আরাবি থতমত খেয়ে গেল, তবে এইবার খানিকটা রেগে গিয়ে বলে, আমি থাকলেই নজর লেগে যাবে, তাই না? আর আপনি যখন তাকিয়ে থাকেন তখন? আর অন্য মেয়েরা যে আপনার দিকে হা করে তাকিয়ে থাকে, সেবেলা অনেক ভালো লাগে। হ্যাঁ, আরাবি মুখ ঘুরিয়ে বসে রইল। জায়ান মুচকি হাসলো। এবার সবার অগোচরে একটা হাত দিয়ে আরাবির কোমর চেপে ধরল। চোখ বড় বড় করে তাকালো আরাবি জায়ানের দিকে। জায়ান বলে, আমি তো মজা করছিলাম, আমি তো চাই তুমি আমার দিকে তাকিয়ে থাকো। আমরা দিন রাত 24 ঘন্টা একে অপরকে মন ভরে দেখব। কি ব্যাপারটা দারুণ হয় না? আরাবি জায়ানের হাতটা সরানোর চেষ্টা করতে করতে বলে, একদম না। রোম্যান্টিক একটা মেয়ে, কাল আসোই না আমার কাছে, রোম্যান্সের A to Z সব হাতে কলমে শিখিয়ে দেব। আরাবি ক্লান্ত হয়ে বসে রইল। এই লোকের সাথে জীবনেও পারবে না ও। আর জায়ান, সে তো ব্যস্ত হয়ে রইল তার প্রিয়তমাকে জ্বালাতন করতে। তবে আরাবির ভালোই লাগে জায়ানের এমন দুষ্টুমি। ওপরে ওপরে যতই রাগ দেখাক না কেন, আরাবি আরো বেশি করে চায় জায়ান আরাবির সাথে এমন করেই থাকুক, এইভাবেই ওকে উত্তপ্ত করুক। জায়ানের এই খুনসুটিগুলো আরাবি ভীষণ উপভোগ করে। এইভাবে খুনসুটির মধ্যে দিয়েই জায়ান আরাবির হলুদ সন্ধে শেষ হলো। জায়ান আরাবির ফটো সেশন চলছে। সবাই হলুদ ছোঁয়ালো দুজনকে, নাচ গান চলল। আরাবির হাতে মেহেদিও পরানো হলো। বেশ সুন্দরভাবেই সবটা শেষ হলো। আহানা, এখনো সময় আছে। তুই চাইলে আমরা আরাবিকেই সরিয়ে ফেলবো। তোর আর জায়ানের বিয়ে হবেই কাল। একবার রাজি হয়ে যা। সোহানা শাখাওয়াত আহানাকে বোঝানোর চেষ্টা করছেন। আহানা অবিশ্বাস্য নজরে তাকালো সোহানার দিকে, বলল, এসব তুমি কি বলছো খালামণি? এসব কিভাবে হয়? আমি জায়ান ভাইয়াকে ছোট্টবেলা থেকে নিজের বড় ভাই মানি। ইনফ্যাক্ট সে আমার বড় ভাই। তাকে আমি কিভাবে বিয়ে করব? এসব তো ভাবাও পাপ। সোহানা শাখাওয়াত ভেতরে ভেতরে বেজায় রাগে ফুঁসছেন। মন তো তার চাচ্ছে মেয়েটাকে ঠাঠিয়ে দুটো চড় মেরে দিতে। তারপরে কণ্ঠস্বর যথেষ্ট নরম করে বলেন, ভাই ঠিক আছে, কিন্তু আপন তো আর না, তাই না? তাহলে কাজিনদের মধ্যে বিয়ে হয়, এটা পাপ না। আহানা এবার দাঁড়িয়ে গেল, রাগান্বিত স্বরে বলে, এসব কথা বন্ধ করো খালামণি। আমার আর জায়ান ভাইয়ার মাঝে এসব কোনো সম্পর্ক হওয়া কোনো দিন সম্ভব না। আর জায়ান ভাইয়া ভাবিকে প্রচণ্ড ভালোবাসে। এসব জানতে পারলে ভাইয়া অনেক রাগ করবে তোমার উপর। এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো খালামণি, না হলে ভবিষ্যৎ ভালো হবে না। আর আমি বিয়েতে এনজয় করতে এসেছি, আমাকে এনজয় করতে দাও প্লিজ। এসব ফালতু কথা বলে আমার মন মেজাজ খারাপ করবে না, না হলে আমি আজই চলে যাব এখান থেকে। কথাগুলো শেষ করে হনহন করে বেরিয়ে গেল আহানা।
সুহানা শাখাওয়াত তত্ত্বের দাঁত চেপে বসে রইলেন। তারপর ফোন করলেন আহনার বাবাকে। ফোন রিসিভ হতেই বললেন, আপনার মেয়ে তো আর আমার কোনো কথাই শুনলো না শামীম ভাই, উল্টো আমাকে কতগুলো জ্ঞান বিতরণ করে চলে গেল। শামীম সাহেব দীর্ঘশ্বাস ফেললেন, নিজের পরাজয় মেনে নিয়ে বলেন, সোহানা, আমাদের উচিত এখানে থেমে যাওয়া। আমার মেয়ে যেহেতু রাজি না, আমি আহানাকে আর জোর করব না। আমার মেয়ের মতের বিরুদ্ধে আর কিছুই করব না। তাছাড়া আমাদের উচিত এসব পাপ ছেড়ে দেওয়া। আর কতদিন এভাবে চলবে সোহানা? আমার কেমন যেন ভয় করে ইদানিং। মনে হয় খুব শীঘ্রই আমাদের এসব ঘৃণিত কাজ সবার সামনে এসে পড়বে, তাও খুব বাজেভাবে। তুমি সাথীকে। শামীমকে আর বলতে দিল না সুহানা, চেঁচিয়ে উঠল, চুপ! আর একটাও কথা আমি শুনতে চাই না। এত সাধু সন্ন্যাসী হলে এক আনাও কপালে জুটবে না। আমার চাই না টাকা পয়সা সোহানা, তুমিও সব দখল করে নাও পারলে, কিন্তু আমাকে আর এসবে জড়াবে না। আমি চাই না আমার মেয়ে আমাকে ঘৃণা নজরে দেখো। শুধু তোমায় একটুকু বলবো, সময় আছে, ভালো হয়ে যাও, এসব বন্ধ করে দাও। আই ডোন্ট নিড এনি সাজেস্ট ফ্রম ইউ। এই বলে সুহানা ফোন কেটে দিল। দাঁতে দাঁত চিপে বসে পড়ল বিছানায়। কিছুই হচ্ছে না ওর প্ল্যান মোতাবেক। শেষমেশ কি ওই মেয়েটাই জানের বউ হবে? হুঙ্কার করে উঠল সোহানা, না, এটা হবে না। আমি ওই কালী মেয়েটাকে কিছুতেই মানতে পারবো না। ওই মেয়ের কোনো যোগ্যতাই নেই জায়ানের বউ হবার। আমার স্বপ্ন এভাবে ভেঙে চুরে যেতে পারে না। আমার এত বছরের কষ্ট এভাবে বিসর্জন যেতে দিব না আমি। রাগে ফোঁসফোঁস করতে লাগলো সুহানা। সে নিজের মন মতো চিল্লাচ্ছে, কারণ রাত 3টে বাজে। এখন নিশ্চয়ই কেউ জেগে নেই। আহানাও ঘুমোতে যাচ্ছিল। ঘন্টাখানেক আগে কমিউনিটি সেন্টার থেকে ফিরেছে তারা। আহানা ঘুমোতে যাবে, তখন সুহানা আহানাকে ডেকে এনে বোঝানোর চেষ্টা করে। তিনি তো মনে করেছিলেন সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু না, এমনটা না। নূর ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকেই যাচ্ছিল পানি আনার জন্য। তখনও খেয়াল করে আহানাকে ডেকে সুহানা নিজের সাথে নিয়ে যাচ্ছে। তাই নূর ওদের পিছু পিছু যায় আর সম্পূর্ণ ঘটনা দরজার আড়ালে দাঁড়িয়ে শোনে। দরজা অবশ্য আটকানো ছিল, তাই আবছা শুনেছে নূর। তবে আহানা যখন দরজা খুলে চলে যায়, তখন আর সুহানা দরজা আটকায়নি। এতে সুবিধা হয় নূরের। দরজা খোলা পেয়ে ঝটপট ভিডিও করে নেয় সুহানা আর শামীমের কথাবার্তা। তারপর দ্রুত নিজের রুমে চলে আসে। যথেষ্ট প্রমাণ এখন হাতে পেয়ে গিয়েছে নূর। এখন অপেক্ষার সঠিক সময়ে। জায়ানের বিয়েটা ভালোভাবে সম্পূর্ণ হলেই জায়ানকে এসব ব্যাপারে সব জানাবে নূর। আর দেরি করবে না। আর আরবির খেয়াল রাখতে হবে, মেয়েটার না ক্ষতি করে দেয়। তাই ভাবলো কিছু গার্ড আগামীকাল আরবিকে দেখে রাখার জন্য পাঠিয়ে দিবে। মনে মনে এসব প্ল্যান করে ঘুমোতে যায় নূর। তার আগে ভিডিওটা ও ল্যাপটপ, ওর এক্সট্রা একটা ফোন আছে, সেখানেও সেন্ড করে রেখে দিল। এত এত অপেক্ষার পর অবশেষে কাঙ্ক্ষিত সময়টা এসেই পড়ল। আর জায়ান আর আরবির জীবনের সবচেয়ে খুশির আর গুরুত্বপূর্ণ দিন। আর ওরা সারা জীবনের জন্য একে অপরের হয়ে যাবে। বাধা পড়বে পবিত্র বন্ধনে। আয়নার সামনে দাঁড়িয়ে আছে আরবি। আজ পার্লারেই এসেছে। আরবি বলেছিল আলিফাকে সাজিয়ে দিতে, কিন্তু আলিফা মানা করে দিয়েছে। বিয়ের মতো এত গুরুত্বপূর্ণ একটা দিন, যদি কোনো কিছু গড়বড় হয়ে যায়। তাই আলিফা আরবিকে পার্লারে নিয়ে এসছে। সাজ সম্পূর্ণ হয়েছে। আরবি আয়নায় নিজেকে দেখছে। আচ্ছা, বধূ সাজলে কি সবাইকে এত সুন্দর লাগে? আর যেন নিজেকে নিজেই চিনতে পারছে না আরবি। জায়ানের দেওয়া রয়্যাল ব্রাইডাল পাকিস্তানি গাউনটা এত সুন্দর। আলিফার সাজ সম্পূর্ণ হয়েছে। ও আরবির সামনে এসে হাঁ হয়ে তাকিয়ে রইল। আরবি হেসে আলিফার হাঁ করা মুখটা বন্ধ করে দিল। আলিফা ঢোক গিলে বলে, ইয়ার কি সুন্দর লাগছে তোকে, নজর না লাগুক তোর গায়ে, মাশাআল্লাহ। আলিফা চোখের কোণ থেকে একটুখানি কাজল নিয়ে আরবির কানের পেছনে লাগিয়ে দিল। আরবি মুচকি হাসলো। তারপর নিজের চোখের কোণ থেকে কাজল নিয়ে আলিফাকেও লাগিয়ে দিল। বলল, তোকেও ভীষণ সুন্দর লাগছে আমার দেবরানীজি। আলিফা হেসে দিল আরবির দেবরানীর সম্বোধনে। তারপর হাত ঘড়িটা দেখে বলে, চল এখন যাওয়া যাক, জায়ান ভাইয়াদেরও আসার সময় হয়ে যাচ্ছে। তারা পৌঁছানোর আগে আমাদের কমিউনিটি সেন্টারে পৌঁছাতে হবে। তো তোর বিয়ের গেট ধরতে হবে না? আরবি সম্মতি দিল। তারপর ওরা বেরিয়ে আসলো পার্লার থেকে। বাহিরে আসতেই আরবি 4 জন দেহরক্ষী দেখে চিন্তিত স্বরে বলে, নূর হঠাৎ করে এই গার্ডদের আমাদের সাথে পাঠালো কেন? বুঝলাম না। আমাকে শুধু সকালে ফোন করে জানালো ও বাড়িতে 4 জন গার্ড পাঠাচ্ছে, কিন্তু কেন পাঠাচ্ছে সেটা বলেনি। আমার চিন্তা হচ্ছে, ভয় লাগছে কেমন যেন।
আলিফা আরাবির কাঁধে হাত দিয়ে ভরসা দিল, বলল, চিন্তা করিস না, হয়তো ভাইয়াই বলেছে গার্ড পাঠাতে। তার এত সুন্দরী একটা বউ যদি কেউ তুলে নিয়ে যায়, এই ভয়ই হয়তো। আর বিয়ের দিন একটা নার্ভাসনেস তো ফিল হয়, এটা স্বাভাবিক, ভয় পাস না এত। জাস্ট টেক এ ডিপ ব্রেথ আরাবি অ্যান্ড রিল্যাক্স। আরাবি জোরে জোরে শ্বাস নিল। আলিফা তা দেখে বলে, আর ইউ ফিলিং প্যারা নাও? ইয়া। তাহলে চল। আরাবি আর আলিফা এবার গাড়িতে উঠে বসলো। আরাবি আলিফার হাত শক্ত করে চেপে ধরেছে। ভীষণ নার্ভাস লাগছে, দুরু দুরু করে কাঁপছে বুক, হাত পাগুলোর কম্পন অনুভব হচ্ছে। এ যেন অন্য রকম এক অনুভূতি, সাথে কান্নাও পাচ্ছে ভীষণ। তাও নিজের কান্নাটুকু দমিয়ে রেখেছে বহু কষ্টে। ভালোভাবে কমিউনিটি সেন্টারে পৌঁছতেই আরাবিকে নিয়ে একটা রুমে চলে আসলো আলিফা। তার কিছুক্ষণ পর লিপি বেগম আসলেন, হাতে খাবারের প্লেট। এসে মেয়ের পাশে বসলেন। লিপি বেগমের চোখ মুখ ফুলে আছে, বোঝাই যাচ্ছে তিনি অনেক কেঁদেছেন। আরাবি ঠোঁট চেপে বসে রইল। লিপি বেগম নিজ হাতে খাবার মাখিয়ে খাইয়ে দিতে লাগলেন আরাবিকে। খাইয়ে দেওয়া শেষ হতেই লিপি বেগম উঠে যাবেন, তার আগে আরাবি তার হাত ধরে ফেলল। করুণ স্বরে ডেকে উঠল, আম্মু। লিপি বেগম আর নিজেকে সামলাতে পারলেন না। একটা মাত্র মেয়ে তার, আজ পরের বাড়ি দিয়ে দিবেন। লিপি বেগম জড়িয়ে ধরলেন আরাবিকে। আরাবিও ঢুকলে কেঁদে উঠল। কেঁদে কেঁদে বলছে, আম্মু, আমি তোমাদের ছাড়া কিভাবে থাকবো? আমি থাকতে পারবো না আম্মু, আমার ভেতরটা কষ্টে ফেটে যাচ্ছে। এত কষ্ট কেন লাগছে আম্মু? আমি তোমাদের ছেড়ে যাব না। লিপি বেগমের কান্নার মাত্রা যেন আরো বাড়ল মেয়ের এই কথা শুনে। আলিফা হতভম্ব, ও নিজেরও খারাপ লাগছে, কিন্তু এটা কি কান্নার সময়? এই মেয়ে করছেটা কি? আলিফা দ্রুত গিয়ে আরাবি আর লিপি বেগমকে সামলালো। ওদের দুজনের কান্না থামালো অনেক বুঝিয়ে শুনিয়ে। লিপি বেগম ও নিজেকে সামলে নিয়ে মেয়েকে বোঝালেন, তারপর চলে গেলেন বাহিরে, কারণ এখানে থাকলে মেয়ে তার আরো কাঁদবে। আলিফা আরাবিকে সান্ত্বনা দিচ্ছে। আরাবি একটু শান্ত হতেই আলিফা আরাবির মেকআপ ঠিক করে দিল। ভাগ্যিস ওয়াটারপ্রুফ মেকআপ ছিল, শুধু কাজলটা একটুখানি বিগড়ে গিয়েছে। এর মাঝে শোনা গেল বর এসছে। তা শুনে আলিফা বলে, তুই সাবধানে থাক একটু, হ্যাঁ? আমি ওখানে গিয়ে গেট ধরি, ঠিক আছে? আরাবি হ্যাঁ বলতে আলিফা সেখানে গেল। আলিফা গেটের কাছে আসতে ইফতি হাঁ করে তাকিয়ে রইল আলিফার দিকে। তা দেখে আলিফা মুখ টিপে হাসলো, তারপর চোখ মেরে দিল আলিফা ইফতিকে। ততমতো খেয়ে যায় ইফতি, গলা খাকারে দিয়ে নিজেকে শান্ত করে, তারপর চোখ রাঙিয়ে দেয় আলিফাকে। আলিফা হেসে ওঠে। আলিফা এবার জাইনের উদ্দেশ্যে বলল, ভাইয়া আমাদের দাবি মেনে নিন, তারপর চুপচাপ ঝামেলা ছাড়া বউয়ের কাছে চলে যান। ইফতি তর্ক করতে নিবে তার আগেই জায়ান এক বান্ডিল টাকা আলিফার হাতে ধরিয়ে দিল। অধৈর্য কণ্ঠে বলে, যা চেয়েছো তার থেকে এক্সট্রা দিয়েছি, এইবার আমাকে ভেতরে যেতে দাও, আর দ্রুত আমার বউকে আমার সামনে আনো, বুঝেছো শালি সাহেবা? আলিফা হেসে উঠল খিলখিলিয়ে। আলিফা সেই হাসি মুগ্ধ হয়ে দেখল ইফতি। মেয়েটা হাসলে কি সুন্দর লাগে, অথচ সবসময় এভাবে হাসে না কেন? নাকের ডগায় রাগ নিয়ে ঘুরে সাদা। আলিফা জায়ানের হাতে কাঁচি দিল। জায়ান কাঁচি দিয়ে ফিতা কেটে ভেতরে প্রবেশ করলো। এদিকে নূর, ইফতি আর আহানা জায়ানকে নিয়ে হতাশা প্রকাশ করছে। কোথায় একটু ঝগড়া করবে কোনো পক্ষের সাথে, তার হতে দিল না। টাকা চাওয়ার আগেই একদম হাতে ধরিয়ে দিল। তার ভাই যে এমন বউ পাগল হবে, এটা কি কেউ কল্পনাও করেছিল কোনোদিন? স্টেজে এসে জায়ানকে বসানো হলো। জায়ান ছটফট করছে, সময় যেন যাচ্ছে না। আজকে দিনটা একটু বেশি বড়, না হলে সময় যাচ্ছে না কেন? জায়ান পাগল হয়ে যাচ্ছে আরবিকে দেখার জন্য। মেয়েটাকে বিয়ের সাজে কেমন লাগবে? গতকাল গায়ে হলুদের সাজে মেয়েটাকে দেখে ওর দম আটকে যাচ্ছিল। সেখানে আজ তো একদম বধূ বেশে আসছে ওর কাছে। তখন কি করবে জায়ান? কিভাবে সামলাবে এই মেয়ের এমন রূপ? সময়টা জায়ান ছটফট করে কাটালো। কাঙ্ক্ষিত সময় আসলো। আরবি বধূ বেশে আসছে। ওর কাজিনরা মাথায় ওড়না ধরা। আলিফা আরবিকে ধরে নিয়ে আসছে। আরবির ঠোঁটের কোণে লাজুক হাসির বাহার। বিয়ের গাউন স্বর্ণের অলংকার দিয়ে সাজিয়েছে সর্বাঙ্গ, সেই সাথে ব্রাইডাল মেকওভার। জায়ানের মনে হলো এ যেন সাক্ষাৎ কোনো হুলপরি এগিয়ে আসছে। জায়ান স্তব্ধ হয়ে বসে রইল। ঠিক কি রিয়াকশন দিবে বা কি বলবে, মুখ দিয়ে কোনো আওয়াজই বের হচ্ছে না তার। এই দিনটার জন্য কত কি ভেবে রেখেছে জায়ান, কতভাবে কল্পনা করেছে আরবিকে। কিন্তু আজ সরাসরি মেয়েটাকে বধূর সাজে দেখে যেন জায়ানের হুঁশ জ্ঞান হারিয়ে গিয়েছে। হার্টবিট মনে হয় মিস হয়েছে কয়েকটা। আরবি স্টেজের কাছে আসতে ইফতি জায়ানের কাঁধে হাত রেখে মৃদু ঝাঁকি দিল, বলল, ভাই ভাবিকে স্টেজে উঠতে হেল্প করো। জায়ানের যেন হুঁশ ফিরল। শুকনো ঢোক গিলে ধীর পায়ে হেঁটে এগিয়ে গেল আরবির কাছে। জায়ানের পুরো শরীর কাঁপছে।
জায়ান কাপা হাতে আরবির হাতে স্পর্শ করলো। দুজন অনুভব করলো দুজনের শরীরের অবস্থা, দুজনেই উত্তেজনায় কাঁপছে। জায়ান আরবিকে হেল্প করলো স্টেজে উঠতে, আরবিকে সাবধানে বসিয়ে দিল, তবে কিছুই বলল না। আসলে জায়ান কি বলবে? আজ মুখে বলে আরবির প্রশংসা করলেও তা কম মনে হবে। আজ মেয়েটা যেন নিজের এই রূপ দেখিয়ে জায়ানকে যেন মেরে ফেলার পায়তারা করেছে। এই মেয়ে নাকি বলে সে সুন্দর না। একবার নিজেকে জায়ানের জায়গায় যদি দাঁড় করিয়ে দেখতে পারত, তাহলে বুঝতো যে ঠিক এই মুহূর্তে কেমন অনুভব করছে জায়ান, কতটা অনুভূতি কাজ করছে ওর মাঝে। এদিকে জায়ানের দিকে একবার আর চোখে তাকিয়ে যেন আরবি বুক থুকথুক করতে লাগলো। কালো শেরওয়ানিতে জায়ানকে মারাত্মক সুন্দর লাগছে। কালো রংটা জায়ানের গায়ে এত মানায় আরবি গলা শুকিয়ে আসছে বারবার। এই তো আর মাত্র কয়েক পলক যেতেই লোকটা ওর স্বামী হবে। আচ্ছা, মানুষটা যে এত সুন্দর, তাকে এত মেয়েরা পেতে চায়, আরবি ঠিক কোথায় লুকোবে তাকে, যাতে জায়ানের দিকে কেউ তাকাতে না পারে? আরবি জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে নিয়ন্ত্রণ করলো। পরিহিত গাউনটা খামচে ধরে বসে রইল, ভীষণ নার্ভাসও। এদিকে কিছুক্ষণ পর কাজী আর মৌলভী সাহেব আসলো। বিয়ে পড়ানো শুরু হলো। আরবির মাথার কাছে ফাহিম দাঁড়ানো, আর ওর দুপাশে জিহাদ সাহেব আর লিপি বেগম বসা। লিপি বেগম আসতে চাননি, কিন্তু আরবি বারবার করে তাকে এখানে আসতে বলার কারণে তার বাধ্য হয়ে আসতে হয়েছে। এক পর্যায়ে জায়ানকে কবুল বলতে বলা হলো। জায়ান সাথে সাথে 3 কবুল বলল, আর কাবিননামাতেও স্বাক্ষর করে দিল। আরবিকে কবুল বলতে বললে আরবি বাবার বুকে মুখ গুজে কাঁদতে লাগলো। ফাহিম আর লিপি বেগম তাদের বোঝানোর অনেকটা সময় পর কান্না ভেজা কণ্ঠে কবুল বলল। তারপর কাপা হাতে কাবিননামায় সই করে দিল। বিয়ে সম্পূর্ণ হলো। আরবি আর জায়ান চিরজীবনের জন্য একে অপরের হয়ে গেল আজ। আর কোনো বাধা নেই, পবিত্র সম্পর্কে বাধা পড়ল দুজন। স্বামী স্ত্রী হলো আজ থেকে তারা। বিয়ে শেষ হওয়ার পর জায়ান আর আরবিকে টুকিটাকি নিয়ম পালন করানো হলো। এর মাঝে ফটোশুটও হয়েছে বেশ। আয়না দেখার সময় হলো। আরবির দিকে আয়না ধরে জায়ানকে প্রশ্ন করলো আলিফা। সায়ান ভাইয়া, আয়নায় কাকে দেখছেন? জায়ান নেশাময় চোখে আরবির দিকে তাকিয়ে আছে, ধীর আওয়াজে বলে উঠল, আমার অবসন্ন জীবনে একগুচ্ছ কাঠগোলাপের মতো শুভ্রতা আর স্নিগ্ধতা নিয়ে আমার জীবনে প্রবেশ করেছে। এই মেয়েটিকে দেখছি, যাকে ভালোবেসে আমি নাম দিয়েছি আমার কাঠগোলাপ। আর আজ সে আমার বউ, আমার অর্ধাঙ্গিনী, আমার চিরজীবনের সঙ্গী, আমার ভালোবাসা, আমার সব। সবাই হাততালি দিয়ে উঠল। আরবি লজ্জায় মাথা নিচু করে নিল। জায়ানের এক একটা ভালোবাসা মাখানো বাক্য যেন আরবির হৃদস্পন্দন বেড়ে গিয়েছে হু হু করে। সব নিয়মকানুন মানা হলে এইবার বিদায়ের ঘন্টা বাজল। আরবি, ফাহিম, লিপি বেগম আর জিহাদ সাহেবকে আঁকড়ে ধরে অনেক কাঁদল। শেষমেশ ক্লান্ত হয়ে পড়ে যেতে নিলে জায়ান সামলালো। জিহাদ সাহেব কাঁদতে কাঁদতে বলেন, আমার একটা মাত্র মেয়ে, আমার মেয়েটার খেয়াল রেখো বাবা, ও আমার কলিজা। আজ আমার প্রাণটাকে তোমার হাতে সঁপে দিলাম, আগলে রেখো ওকে। জিহাদ সাহেবকে ভরসা দিল জায়ান। চিন্তা করবেন না বাবা, আমি আরবিকে নিজের জীবন দিয়ে হলেও রক্ষা করব। কোনোদিনও ওকে কষ্ট পেতে দেব না। আমি জায়ান বেঁচে থাকতে ওর গায়ে ফুলের টোকাও ফুটতে দিব না। ফাহিম এগিয়ে আসলো, বোনের মাথায় চুমু খেলো। আরবি কান্নারত চোখে ভাইয়ের দিকে তাকিয়ে, ভাইকে যে আঁকড়ে ধরবে সেই শক্তিটুকুও নেই তার মাঝে। ফাহিমের চোখ জোড়া লাল হয়ে আছে। ও ধরা গলায় বলে, আমার বোনটা খেয়াল রাখো, ওকে কখনো কষ্ট পেতে দিও না। যদি ও পুরো ভুল করে বা তোমাদের কাছে যদি বেশি হয়ে যায়, আমার বোনকে আমার কাছে দিয়ে যাও। আমি আজীবন ওকে আমার কাছে রাখবো, তবে ওকে আঘাত করতে দিও না। বোনটা আমার অনেক সহজ সরল, অল্পতে ভেঙে পড়ে, ওর পাশে দেখো। জায়ান বলল, এসব কি বলছো ফাহিম? এমনটা কোনোদিনও হবে না। আমি আমার শেষ নিঃশ্বাস অবধি আরবিকে যত্ন করে রাখবো ফুলের মতো। ওকে নিয়ে কোনো রকম চিন্তা করবে না। তোমার বোনকে রাজরানী করে রাখবো ইনশাল্লাহ। সবার থেকে বিদায় নিয়ে এবার জায়ান আরবিকে সাবধানে গাড়িতে উঠিয়ে বসালো। আরবির চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, কিন্তু কিছু যে বলবে তা বলারও শক্তিটুকু নেই। মাথা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে, ভীষণ ক্লান্ত ও। এদিকে ফাহিমের ভঙ্গুর অবস্থা দেখে নূর এলো ফাহিমের কাছে, ধীর আওয়াজে বলল, ভাবিকে নিয়ে কোনো চিন্তা করবেন না, ভাইয়া অনুপস্থিতিতে আমি ভাবির খেয়াল রাখবো। আমার কোনো বোন নেই, আমার ভাবি আমার বোন হয়ে আজ আমার বাড়িতে যাচ্ছে। আমি আমার ভাবিকে প্রোটেক্ট করব। আপনি চিন্তা করবেন না, আপনার যখন মন চাইবে আপনি আমাদের বাড়িতে এসে পড়বেন ভাবিকে দেখতে। আর ভাবির যখন মন চাইবে তার বাবার বাড়ি আসবে, কোনো বাধা দেওয়া হবে না। ভাইয়া না থাকলে আমি নিজ দায়িত্বে ভাবিকে নিয়ে আসব। ভাবিকে কখনো কোনো কষ্ট পেতে দিব না আমি। আসি তবে।
এটুকু বলেই নূর চলে গেল। এদিকে ফাহিম নূরে যাওয়ার পানে তাকিয়ে রইল। মেয়েটার কথাগুলো বড্ড ভালো লাগলো ফাহিমের। এমনিতে নূরকে সবসময় চুপচাপ স্বভাবের মনে হয়েছে বোকা, কিছুই বুঝে না। কিন্তু এখনকার কথাবার্তা শুনে মনে হলো মেয়েটা খুবই ম্যাচিওর। ফাহিমের ভালো লাগলো নূরের এই স্বভাবটা। মেয়েটা দেখতেও যেমন সুন্দর, কথাবার্তাতেও তেমন স্মার্টনেস আছে। এই প্রথমবার ফাহিম নূরকে নিয়ে অন্য কিছু অনুভব করলো, একেবারে অদ্ভুত কিছু। নতুন বধূকে ঘরে তোলা হয়েছে, তাকে ঘিরে রয়েছে অসংখ্য মানুষের ভিড়। সবাই কানাঘুষা করছে আরাবিকে নিয়ে, কেউ কেউ প্রশংসা করছে, তো আবার কেউ কেউ বদনাম করছে। সব কথায় কানে আসছে আরাবির। একজন তো বলেই ফেলল, বাড়ির ছেলেটা এত সুন্দর, শেষমেশ কিনা এমন কালো মেয়ে জুটলো ছেলেটার কপালে। কি দেখে এই মেয়ে পছন্দ করে আনলো তারা? আরাবি শক্ত হয়ে রইল। ও নিজেকে আগে থেকেই প্রস্তুত করে রেখেছিল, এসব কথা যে শুনতে হবে তাও ভালোভাবেই জানে। এই সমাজ কালো ছেলেদের ফর্সা বউ পাওয়াতে স্বাভাবিক নজরে দেখলেও ফর্সা ছেলে যদি কালো বউ আনে তাহলে এদের হাজারটা কথা শুরু হয়ে যায়। নানান কুচ্ছা রটাতে থাকে তারা। এদিকে এসব কথা শুনে নূর রেগে গেল। সহসা রাগী গলায় বলে, আপনারা আমার ভাবিকে দেখতে এসেছেন, ভালোভাবে তাকে দেখবেন, মিষ্টি মুখ করবেন, তারপর চলে যাবেন। আপনাদের এত সব ফাউল কথাবার্তা কে বলতে বলেছে? মহিলাগুলো কানাঘুষা যেন আরো বেড়ে গেল। একজন বলল, ভাবির পক্ষ নিয়ে ওকালতি করা হচ্ছে, কদিন যাক, তারপর দেখব এই ভাবি আর ননদ সারাদিন সাপে নেউলে ঝগড়া করছে। সেটা আমাদের ব্যাপার, আমরা বুঝে নিব। আপনাদের কি? দেখুন, বেহুদা সব কথা বলবেন না, নাহলে কিন্তু অনেক খারাপ হবে। তাই বলছি চুপচাপ এখান থেকে চলে যান। যারা যারা এভাবে কানাঘুষা করছিল তারা নূরের ঝাঁঝালো কণ্ঠের কথায় একে একে চলে গেলেন। নূর থপ করে আরাবির পাশে বসলো। আরাবির মলিন মুখশ্রী দেখে বলে, ভাবি তুমি মন খারাপ করো না, এইসব মানুষদের কথা একদম কানে তুলবে না। তুমি আমাদের কাছে বেস্ট। এখন এইভাবে মলিন মুখে থেকো না তো, না হলে ভাইয়া রেগে যাবে। আরাবি নূরের কথাই এবার হাসি হাসি মুখ করে নূরের দিকে তাকালো। অনেকটা সময় এভাবেই কাটলো। একে একে রুমটা খালি হলো। আর কিছুক্ষণ পর মিলি বেগম আসলেন খাবার ট্রে হাতে নিয়ে। আরাবির সামনে সেটা রাখলেন। তারপর আরাবির মাথায় হাত বুলিয়ে দিয়ে মুচকি হেসে বলেন, সে কখন খেয়েছে, নিশ্চয়ই এখন খুব খিদে পেয়েছে। আরাবি বলল, না না আন্টি, আমার খিদে পাইনি। মিলি বেগম একটুখানি পোলাও মাখিয়ে নিয়ে তা আরাবির দিকে বাড়িয়ে দিলেন। চোখের ইশারায় বোঝালেন খাবারটুকু খাওয়ার জন্য। আরাবি বাধ্য মেয়ের মতো খেয়ে নিল। মিলি বেগম আরাবিকে খাওয়াতে খাওয়াতে বলেন, জায়ান নূরের মতো আমাকে ছোট মা বলে ডাকলে আমি খুশি হব। আরাবি মাথা দোলালো, বলল, আচ্ছা ছোট মা। অনেক খুশি হলেন মিলি বেগম। এই তো এভাবেই ডাকবে। আরাবিকে খাবারটুকু খাইয়ে এবার চলে গেলেন মিলি বেগম। নূর আর সাথে ওর কিছু কাজিন এবার আরাবিকে নিয়ে রওনা হলো। বাসর ঘর সাজানো শেষ। আরাবিকে নিয়ে সেখানে আসলো তারা। আরাবিকে ফুলে সজ্জিত বিছানার মাঝখানে সুন্দরভাবে বসিয়ে দিয়ে তারা চলে গেল। আর আরাবি একা ঘরে হালকা ভয় জড়ানো দুরু দুরু বুকে সেখানে চুপচাপ বসে রইল। সময় কাটলো কিছুক্ষণ। এরপর বাহির থেকে বেশ শোরগোলের আওয়াজ ভেসে আসতে লাগলো। আরাবি বুঝলো জায়ান তবে এসে পড়েছে। ভাইয়া চুপচাপ আমাদের দাবি করা টাকাটা দিয়ে দাও তো। নূর হাতে চাবিটা নিয়ে এক আঙ্গুলে ঘোরাতে ঘোরাতে বলল। জায়ান পকেটে হাত গুজে নির্বিকার চিত্তে বলল, এত টাকা দিয়ে তোরা কি করবি? তোদের নিজেদের অ্যাকাউন্টে টাকা ভরপুর আছে। ইপ্তি বলল, আহা ভাইয়া, এসব বলা বাদ দাও তো। বিয়ে করতে যাওয়ার সময় তো এমন করনি, তখন তো আলিফা বলতে দেরি, তোমার টাকা দিতে দেরি হয়নি। জায়ান বাঁকা হেসে বলল, তখন বউকে আনতে গিয়েছিলাম। শালি সাহেবাদের আবদার পূরণ না করলে কি নিজের বউকে নিজের করে আনতে পারতাম? কিন্তু এখন তো আমার বউকে আমার রাজ্যে নিয়ে এসেছি, তাই আর কোনো কিছুই আমাকে আটকাতে পারবে না। নূর ভ্রু কুঁচকে বলে, কেন পারবো না? আমাদের টাকা না দিলে আজ রুমেই ঢোকা যাবে না। জায়ান বুঝলো শুধু শুধু এদের সাথে তর্ক করে লাভ নেই, অযথা সময় নষ্ট করছে। তাই জায়ান চুপচাপ নূরদের হাতে একটা এনভেলপ ধরিয়ে দিল। নূর তো বেজায় খুশি। সাথে সাথে জায়ানের রুমের দরজার লক খুলে দিল। জায়ান ওর সাথে সাথে রুমে প্রবেশ করে গেট আটকে দিল। জায়ান যেতেই নূর এইবার হাসি মুখে এনভেলপটা খুলল। খুলতেই যেন সবার মাথায় হাত। এই এনভেলপে শুধু কতগুলো কাগজ টাকার আকৃতিতে ছিঁড়ে দেওয়া হয়েছে। নূর হতভম্ব হয়ে আছে। ইপ্তি নূরের মাথায় গাঁটটা দিয়ে বলে, বলদ কোথাকার, ভাইয়ার টাকা দিতে দেরি, তুই দরজা খুলে দিতে দেরি করিস নি, গাধা। আগে একবার খুলে তো দেখবি। নূরের চেহারা কাদো কাদো হয়ে গেল। জায়ানের রুমের দরজার সামনে গিয়ে ধুমধাম বাড়ি মেরে বলল,
ভাইয়া এটা একদম ঠিক করলে না। এই শোধ আমি কালকে নিব বলে দিলাম। তুমি খুব খারাপ ভাইয়া। সবাই মুখ ভার করে চলে গেল। এদিকে জায়ান নূরের কথায় নিঃশব্দে হাসলো। জায়ান কাল সকালে ওদের টাকাটা দিয়ে দিবে, আজ শুধু ওদের একটু জ্বালাতন করলো। জায়ান এইবার ঘুরে তাকালো। বাহ, রুমটা তো বেশ সুন্দরভাবে সাজিয়েছে, যেমনটা জায়ান দেখিয়েছে। অত ফুলটুল দিয়ে সাজানো জায়ানের ভালো লাগে না। ওর শুধু একটাই চাওয়া ছিল, যেটুকুই সাজাবে কাঠগোলাপ আর বেলি ফুল দিয়ে সাজাবে। কারণ জায়ান জেনেছে আরাবির কাঠগোলাপ আর বেলি ফুল নাকি ভীষণ পছন্দ। ওই ফুল দিয়েই সাজিয়েছে রুমটা, খুব সিম্পল ভাবেই সাজিয়েছে। তারপরে যেন অসাধারণ লাগছে দেখতে। ঘরের আনাচে কানাচে সব জায়গায় সুন্দর ডিজাইনের ক্যান্ডেল সাজানো, এতে যেন আরো মোহনীয় পরিবেশ তৈরি হয়েছে। জায়ান এইবার নিজের প্রিয়তমা স্ত্রীর দিকে তাকালো, মুখটা যেন প্রশান্তিতে ছেয়ে গেল। অবশেষে মেয়েটা আজ তার অর্ধাঙ্গিনী, তার চিরজীবনের সঙ্গী। জায়ান এগিয়ে গেল আরাবির দিকে। এদিকে জায়ানকে এগিয়ে আসতে দেখে আরাবি নড়ে চড়ে বসলো। হৃদস্পন্দনের গতি হু হু করে বেড়ে গেল যেন। ভয়, উত্তেজনা, ভালো লাগার সবগুলো অনুভূতি একাকার হয়ে যেন এক অন্যরকম অনুভূতি তৈরি হয়েছে। জায়ান এসে বসলো আরাবির পাশে। আরাবি মাথা নিচু করেছিল, সেভাবে এই ধীর আওয়াজে জায়ানকে সালাম জানালো। জায়ানও সালামের উত্তর নিল। এরপর হাত বাড়িয়ে আরাবির চিবুক স্পর্শ করলো। আরাবির দেহ মৃদু কাঁপলো। জায়ান আরাবির মুখটা উঁচু করে ধরলো। এক ধ্যানে নির্বিশেষ তাকিয়ে রইল আরাবির দিকে। এইদিকে আরাবি চোখ বন্ধ করে উথাল পাথাল শ্বাস নিচ্ছে। জায়ান এগিয়ে এসে এবার আরাবি ললাটে চুমু খেল, যেন এতদিন বুকের ভেতর কতটা ভালোবাসা আর মায়া আরাবির জন্য জমিয়ে রেখেছে তা বোঝানোর চেষ্টা করলো। আদৌ কি মেয়েটা তা বুঝতে পারলো? তবে আরাবির চোখ থেকে ওর অজান্তেই এক ফোঁটা অশ্রু ঝরে পড়ল। জায়ান সরে আসলো। এরপর বৃদ্ধাঙ্গুলের সাহায্যে ওই চোখের পানিটুকু মুছে দিল। আরাবি তাকালো জায়ানের দিকে। এবার জায়ান আরাবির ওই মায়াবী দৃষ্টিতে এক পলক তাকিয়ে আরাবিকে টেনে নিয়ে সাথে সাথে বুকের মাঝে আঁকড়ে ধরল। আরাবিও চোখ বন্ধ করে ফেলল। লোকটার এই প্রশস্ত বুকে এত শান্তি কেন? সব স্ত্রীদেরই কি স্বামীর বুকে এত শান্তি লাগে? মনে হয় যেন এর থেকে নিরাপদ স্থান আর কোথাও নেই। এইটাই যেন চির শান্তির নীড়। জায়ান আরাবি চুলের ভাঁজে চুমু দিয়ে তারপর ওর কানের কাছে আসলো। জায়ানের উত্তপ্ত নিঃশ্বাস আরাবির কানের কাছে এসে বাড়ি খেতেই আরাবি জায়ানের বুকের কাছে টি শার্টটা খামচে ধরল। জায়ান ফিসফিস করে বলল,